আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? স্যার আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ, ভালো। ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহর রহমতে তো সবাই ভালো আছো নাকি? জি স্যার, আপনি ভালো আছেন? জি, স্যার আপনি ভালো আছেন? আমাদের দোয়া আল্লাহর রহমতে আসসালামু ভালো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজিরা, মামনিরা, শোনো, আজকে কোনটা নিয়ে আলোচনা করব? কি সমস্যা ফিল করো? কোনটা আলোচনা করলে ভালো হয়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শোনো, কারেকশন নিয়ে আলোচনা করেন। কারেকশন নিয়ে তো কয়েক আলোচনা করলাম। আজকে একটু ভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি। এটা পর্যন্ত মনে হয় আলোচনা করা হয়। আজকে একটু আলোচনা করি তোমার কেস। আরো কেস নিয়ে কি আলোচনা হয়েছিল? না, হয়নি। স্যার সাউন্ডটা খুব আস্তে আসে। জি স্যার, উত্তর আসতে। জি স্যার, সাউন্ডটা খুব আস্তে আসতেছে। ওহো, ঠিক আছে, সাউন্ড আসতে দরকার। আমি তো স্পিকারই লাগাই। এখন ঠিক আছে? হ্যালো, এখন ঠিক আছে? জি স্যার, জি স্যার। জি স্যার, জি স্যার। ঠিক আছে। কারণ ছিল না, আমি তো তোমাদের সাথে কথা বলতেছি যে তখন লাগাই নাই, সেজন্য আসতেছে। আচ্ছা, আজকে কেস নিয়ে আলোচনা করি, কেমন? হুম। কেস নিয়ে কিছু আলোচনা করার পর তারপর বাকি নিয়ে আলোচনা করি। দেখো, কেস কেস বা কারণ অর্থাৎ সেন্টেন্সে ব্যবহৃত কোন নাউন বা প্রোনাউনের সাথে অন্য পার্শ্বস্থিতের যে সম্পর্ক, বিশেষ করে অন্য নাউন বা প্রোনাউনের সাথে বা একটা ভার্বের সাথে যে সম্পর্ক হয় তাকে মূলত কেস বলা হয়। কেস সেন্টেন্সে ব্যবহৃত এক নাউন বা প্রোনাউনের সাথে অন্য নাউন বা প্রোনাউনের বা ভার্বের যে সম্পর্ক তাকে বলা হয় কেস। যেমন তুমি বলো, স্যার আসসালামু আলাইকুম। যেমন ধরো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। পাখিরা আকাশ ওড়ে। এখানে বার্ড এটা একটা নমিনেটিভ বা সাবজেক্ট। বড় বাজায় বড়। আবার তুমি বললা যে দিস ইজ মাই পেন। এখানে এই মাই শব্দটা একটা কেস বা পজিটিভ কেস। এই যে সেন্টেন্সে ব্যবহৃত এক নাউন বা প্রোনাউনের সাথে অন্য নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক হয় অথবা ভার্বের যে সম্পর্ক হয় তাকে তোমার কি বলা হয়? আসসালামু আলাইকুম। কেস বলা হয়। আচ্ছা, এখন এই কেসগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, আবার কোনো কোনো বইয়ে হয়তো লেখা আছে যে 4 ভাগে ভাগ করা যায়, আবার হয়তো কোনোটা এমনও পেতে পারো যেটার মধ্যে লেখা আছে 5 ভাগে ভাগ করা যায়। জি স্যার। যে আমি মূলত তোমাদেরকে আজকে আলোচনা করব যে কেস প্রধানত 3 প্রকার। আমি 3টা ক্লাসিফিকেশনে আলোচনা করব, আর ওরা যে ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে মূলত নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস। যে বইয়ে দেখো যে 4 প্রকার লেখা ওরা পজিটিভ কেস দিয়ে, আবার যেটাই 5 প্রকার দেখা ওরা কমপ্লিমেন্টারি নমিনেটিভ। ওগুলো নমিনেটিভ কেসের একটা ক্লাসিফিকেশন মাত্র। তাহলে আমরা দেখব কেসেস আর থ্রি কাইন্ড। কেস প্রধানত 3 প্রকার। এই 3 প্রকার কি? এক নাম্বার হলো নমিনেটিভ কেস। নমিনেটিভ কেস বা সাবজেক্ট, যাদেরকে আমরা সাধারণত কর্তৃকারক বলে থাকি। কর্তৃকারক। 2 নাম্বার ক্লাসিফিকেশন হলো অবজেক্টিভ কেস বা অবজেক্ট, যাদেরকে আমরা সাধারণত কর্মকারক। আর 3 নাম্বার হলো
পসেসিভ বা জেনেটিভ কেস মানে যাকে আমরা সম্বন্ধ পদ্ধতি। তাহলে কেস প্রধানত 3 প্রকার দেখলাম, আমি 4 প্রকার দিলাম না, 4 প্রকার দিলে 4 নম্বরে দিতাম ভকেটিভ। ওইটা না দিয়ে আমি প্রধানত 3 প্রকার দিলাম, যে নমিনেটিভ কেস বা সাবজেক্ট, অবজেক্টিভ আর পসেসিভ কেস বা জেনেটিভ কেস। এখন আমরা এই নমিনেটিভ কেস নিয়ে আলোচনা করি যে নমিনেটিভ কেসটা কি বা নমিনেটিভ কেস কোথায় বসে সেটা আমরা দেখি। তাহলে আজকের আলোচনা হলো নমিনেটিভ কেস। আসলে নমিনেটিভ কেস বা সাবজেক্ট। পসেসিভ কেসের অর্থটা কি লিখলেন? সম্বন্ধ পদ এক পদের সাথে যে আরেক পদের সম্পর্ক বুঝায়। আচ্ছা, নমিনেটিভ কেস হলো মানে সাবজেক্টকেই নমিনেটিভ কেস বলে। তাহলে আমাকে জানতে হবে যে সাবজেক্ট মানে যে ক্রিয়ার কাজ করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলে। তুমি যদি বলো যে গরু গাড়ি টানে, এখানে গাড়ি টানা কাজটা কে করে, মানে বাক্যের ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করলে যেরকম কর্তৃকারক পাওয়া যায় সেটাই ইংলিশে হলো গরু গাড়ি টানে। কে টানে? গরু টানে। তাহলে এখানে গরু তোমার গরু। তুমি যদি বলো পাগলে কি না বলে, তাহলে বলে কে? পাগল। তাহলে পাগলেই নমিনেটিভ কেস বা সাবজেক্ট। তাহলে যে ক্রিয়ার কাজ করে তাকেই সাবজেক্ট বলে। অথবা ধরো কোনো ক্রিয়ার কাজ করে না, যার সম্পর্কে কিছু বলা হয়, তুমি বললা আকাশ, এক্ষেত্রে আকাশের সাবজেক্ট। তাহলে যে ক্রিয়ার কাজ করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে নমিনেটিভ কেস বা সাবজেক্ট। যেমন ধরো আমি যদি এরকম বলি যে বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে, তাহলে ওরা কাজটা কে করে? বার্ড, পাখিরা করে। এটাই হলো নমিনেটিভ কেস বা সাবজেক্ট। এখানে ক্রিয়ার কাজ করছে। কিন্তু তুমি যদি বলো যে নিউ, জামাটি নতুন, কিন্তু কোনো ক্রিয়ার কাজ হয়নি, তাহলে কার সম্পর্কে বলা হয়েছে? জামার সম্পর্কে। এটাই হলো তোমার নমিনেটিভ বা সাবজেক্ট। তাহলে আমরা যে বিষয়টা খেয়াল করলাম, যে ক্রিয়ার কাজ করে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা নমিনেটিভ কেস। এটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। এখন এই সাবজেক্ট বা নমিনেটিভ কেসকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। এটা হলো তোমার এই নমিনেটিভ কেস আবার 4 প্রকার। নমিনেটিভ কেসের 4 প্রকার। এরা হলো আবার 4 প্রকার। তার মধ্যে 1 নাম্বার হলো তোমার এ নাম্বার দিয়ে আমি ভকেটিভ। ভকেটিভ কেস যাদেরকে আমরা হয়তো এটাও বলতে পারি যে কেস অফ অ্যাড্রেস, সম্বোধন পদ। এটার অর্থ হইল সম্বোধন পদ। শোনো, ভকেটিভ কেস কি বা কেজিং অ্যাড্রেস কি? আমরা যখন যখন কাউকে সম্বোধন করে কিছু বলা হয়, যা বলে সম্বোধন করা হয়, সম্বোধন শব্দের অর্থ হলো আহ্বান বা ডাকা। কোনো ব্যক্তিকে যা বলে ডাক দেওয়া হয় সেটার নাম হলো তোমার ভকেটিভ কেস অফ অ্যাড্রেস। তুমি যদি বলো রহিম এদিকে আসো, তাহলে রহিমটাই ভকেটিভ। তুমি হয়তো এরকম বললা যে এদিকে আসো করিম, এই করিমটাই, বা বললা যে দোস্ত আমাকে সাহায্য কর, এই যে দোস্ত বলে তার দৃষ্টি আকর্ষণ করলাম, এটাই হলো তোমার ভকেটিভ কেস। মানে একটা সেন্টেন্সে কোনো ব্যক্তিকে যা বলে সম্বোধন করা হয়, যা বলে ডাকা হয়, তার নাম হলো ভকেটিভ কেস। ভকেটিভ কেস যদি বাক্যের শুরুতে বসে ভকেটিভ কেসের পরে কমা বসে, আর যদি বাক্যের লাস্টে বসে, শেষে বসে, তাহলে ভকেটিভ কেসের পূর্বে বসে। ধরো এরকম লেখা আছে যে ফ্রেন্ড হেল্প মি প্লিজ।
ফ্রেন্ড কমা হেল্প মি প্লিজ। তো দয়া করে আমাকে সাহায্য করো। এখানে এই যে ফ্রেন্ড বলে ডাক দেওয়া হইলো, এটা হলো ভবিষ্যৎ। আবার হয়তো তুমি এরকম বললা যে কাম হেয়ার রোহিত, কাম হেয়ারের পরে কমা তারপরে রহিম। এই রহিমটাই হলো তোমার এখানে ভবিষ্যৎ। তাহলে কোন সেন্টেন্সে যখন কোন ব্যক্তিকে সম্বোধন করে বা ডেকে কিছু বলা হয়, যা বলে ডাক দেওয়া হয় সেটার নাম হলো তোমার ভকেটিভ কেস বা কেস অফ অ্যাড। ভকেটিভ কেস বাক্যের শুরুতে থাকলে ভকেটিভ কেসের পরে কমা বসে, আর যদি ভকেটিভ কেস বাক্যের শেষে থাকে তাহলে তার পূর্বে কমা বসে। ভালো করে বুঝতে পারছো সবাই? জি স্যার। কারণ স্যার এটা গেল তোমার এ নাম্বার। বি নাম্বার দেখো, কমপ্লিমেন্টারি নমিনেটিভ। চার প্রকার আমরা দিচ্ছি নমিনেটিভ কেস, তার মধ্যে একটা আরেকটা ক্লাসিফিকেশন হইল কমপ্লিমেন্টারি নমিনেটিভ, মানে পরিপূরক হিসেবে যেগুলো বসে। এখন এই কমপ্লিমেন্টারি নমিনেটিভ কি? সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য বা ভার্বের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে নাউন ব্যবহৃত হয় তাকেই বলা হয় কমপ্লিমেন্টারি নমিনেটিভ। কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। তবে এখানে একটা ঝামেলা আছে, সকল কমপ্লিমেন্টারি নমিনেটিভ কমপ্লিমেন্ট হতে পারে, বাট সকল কমপ্লিমেন্টারি নমিনেটিভ হতে পারে। কারণ আমরা দেখলাম যে ভার্বের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে নাউন ব্যবহৃত হয় তাকে কমপ্লিমেন্টারি নমিনেটিভ বলে। আমি যদি শুধু এইটুকু বলি সে হয় আর কিছু নাই, তাহলে সে হয় কি? পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইল না। তুমি যদি বলো যে হি ইজ এ সিঙ্গার, সে একজন গায়ক, বা হি ইজ এ টিচার, হি ইজ এ স্টুডেন্ট, তখন এইটা এসে ভার্বের পরিপূর্ণ অর্থ প্রকাশ করলো। এই জন্য এটার নাম হলো তোমার কমপ্লিমেন্টারি নমিনেটিভ। মানে ভার্বের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে নাউন ব্যবহৃত হয়, সেন্টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে নাউন ব্যবহৃত হয় তার নাম হলো কমপ্লিমেন্টারি নমিনেটিভ। হি ইজ এ টিচার, হ্যাঁ এর সহ আন্ডারলাইন করো। তাহলে এই টিচারটা হলো তোমার কমপ্লিমেন্টারি নমিনেটিভ। আমি একটা কথা কিন্তু তোমাকে বলেছি যে সকল কমপ্লিমেন্টারি নমিনেটিভ কমপ্লিমেন্ট হতে পারে, বাট সকল কমপ্লিমেন্টারি নমিনেটিভ হতে পারে। এর মানেটা কি তোমরা বুঝতে পেরেছো? এর মানেটা কিন্তু খুব জটিল। কেন? এই কমপ্লিমেন্টারি নমিনেটিভ গুলো নাউন। এখন কমপ্লিমেন্ট সেটা নাউন না হয়ে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। ধরো আমি এরকম লিখেছি যে হি লুকস টায়ার্ড, তাকে ক্লান্ত দেখাচ্ছে। এই টায়ার্ড কিন্তু তোমার অ্যাডজেক্টিভ, এটা কমপ্লিমেন্ট হয়েছে। বাট এটা কমপ্লিমেন্টারি নমিনেটিভ হয়, কারণ কমপ্লিমেন্টারি নমিনেটিভ হইতে হলে এখানে নাউন থাকতে হবে। ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্টারি নমিনেটিভ আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য হতো যে কমপ্লিমেন্টারি নমিনেটিভ গুলো নাউন হয়, আর কমপ্লিমেন্ট সেটা নাউনও হয়, আবার অ্যাডজেক্টিভও হয়, ক্ষেত্র বিশেষে অ্যাডভার্বও হয়, এরকম বিভিন্ন কিছু হতে পারে। এই জন্য সকল কমপ্লিমেন্ট গুলো কখনো কমপ্লিমেন্টারি নমিনেটিভ হতে পারে না, বাট সকল কমপ্লিমেন্টারি নমিনেটিভ গুলোই একটা কমপ্লিমেন্ট, এটা খেয়াল করো। এখন এগুলো যেরকম সাবজেক্টের এরকম সাবজেক্ট কমপ্লিমেন্টারি নমিনেটিভ আছে, এগুলো অবজেক্ট কমপ্লিমেন্টারি নমিনেটিভ আছে। যাই হোক, আমাদের এতটা ডিপে যাওয়ার দরকার। কমপ্লিমেন্ট বুঝতে পেরেছি, কমপ্লিমেন্ট কি বুঝতে পেরেছো সবাই? জি স্যার। মূল বিষয় হলো ভার্বের পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে নাউন ব্যবহৃত হয় তার নাম হলো তোমার কি? কমপ্লিমেন্টারি নমিনেটিভ। এ এবং বি নাম্বার গুলো। এরপর আমরা দেখি সি নাম্বার। সি নাম্বার হলো নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট। এই নমিনেটিভ অ্যাবসলিউট আবার আমরা তো ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব মোটামুটি সবাই বুঝতে পারি নাকি?
জি স্যার। স্যার ফাইনাইট ভার্ব শব্দের অর্থ হলো সমাপিকের ক্রিয়া। যে ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব মানে অসমাপিকের। অসমাপিকা। এখানে শুধু এইভাবে পড়লে দেখা যায় আমাদের ফাইন্ড আউট করতে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। সহজ বুদ্ধি হইলে যেসব ভার্ব তার সাবজেক্টের নাম্বার ও পার্সন দ্বারা প্রভাবিত হয়, সাবজেক্টের নাম্বার ও পার্সনের কারণে তাদের চেহারাগত পরিবর্তন হয়, ওগুলো সব ফাইনাইট ভার্ব। কিন্তু যেসব ভার্বের এই সাবজেক্ট ভার্ব বা টেন্স এসে প্রভাবিত করতে পারে না, তাদের নাম হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট কি? নন ফাইনাইট হলো মনে আছে তোমাদের ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। কি কি? জিরান্ড। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। জিরান্ড। এটা হলো তোমার নন ফাইনাইট ভার্ব। এছাড়া পৃথিবীতে যত ভার্ব আছে সকল ভার্বই কিন্তু ফাইনাইট ভার্ব। শুধুমাত্র ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড ব্যতীত আর ভার্বাল নাউন ব্যতীত পৃথিবীতে যত ভার্ব আছে সবাই তোমার কি ফাইনাইট ভার্ব। এইখানে এই নমিনেটিভ অ্যাবসলিউটের সম্পর্ক আমি এইভাবে বলবো যে ফাইনাইট ভার্বের সাথে সম্পর্কহীন অবস্থায় যে নাউন ব্যবহৃত হয় তার নাম হলো তোমার নমিনেটিভ অ্যাবসলিউট। এক্সাম্পল না দিলে এটা বুঝতে পারবে না। যেমন এরকম লেখা আছে যে the sun having said, we left the place. সূর্য অস্ত যাওয়ায় আমরা স্থানটি ত্যাগ করলাম। এই বাক্যের সাবজেক্টকে উই, এটা হলো তোমার সাবজেক্ট, আর লেফট হলো তোমার ফাইনাইট ভার্ব। আসলেও ওই ফাইনাইট ভার্বের সাথে দেখো এই সাবজেক্টের কোনো সম্পর্ক নাই, এই স্থানের কোনো সম্পর্ক নাই। তুমি যদি এটা বাদ দাও উই লেফট দ্য প্লেস, আমরা স্থানটি ত্যাগ করলাম, পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। এই সাবজেক্টের কারণে এই ভার্বের সাথে ভার্বের কোনো কিছু হবে এরকম কিন্তু হয়। তাহলে সংজ্ঞা এরকম বলা হচ্ছে এই ফাইনাইট ভার্বের সাথে সম্পর্কহীন মানে কি? সম্পর্ক না রেখে যে নাউন ব্যবহৃত হয় সেই নাউনটাকে বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। আর সহজ বুদ্ধি হলো হ্যাভিং বা বিং এর পূর্বে যে নাউন থাকে ওই নাউনটার নাম হলো তোমার কি? নমিনেটিভ অ্যাবসলিউট। আমি এরকম দিলাম যে the moon having risen, darkness disappeared. Darkness disappeared. চন্দ্র উদিত হওয়ায় অন্ধকার দূরীভূত হল। এখানে the moonটা হলো তোমার নমিনেটিভ অ্যাবসলিউট। অর্থটা একবার বলবেন সেন্টেন্সটার? The moon having risen, চন্দ্র উদিত হওয়ায়, darkness disappeared, অন্ধকার দূরীভূত হইল। মানে রাতের বেলায় যখন চাঁদ উঠলো তখন রাতের অন্ধকারটা কেটে গেল। এরপর আমরা 4 নাম্বার ক্লাসিফিকেশন দেখি। Case in apposition. Case in apposition মানে নাউন বা প্রোনাউনের পাশাপাশি ব্যবহার। মানে দুইটা একসাথে থাকবে। হ্যাঁ, দুটি নাউন পাশাপাশি বসে যখন একই ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝাবে তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের কেস ইন অ্যাপোজিশন। ধরো এরকম লেখা আছে যে ঢাকা, ক্যাপিটাল অফ বাংলাদেশ, is an old city. এখন কোশ্চেন হল ঢাকা আর ক্যাপিটাল একই জায়গাতে বোঝাচ্ছে। ঢাকা ক্যাপিটাল অফ বাংলা। দুটি নাউন পাশাপাশি বসে যখন একই ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে বোঝায় তখন এই দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের কেস ইন অ্যাপোজিশন বলে। তবে হ্যাঁ, তোমাদের স্পেসিফিক বইয়ে কিন্তু লেখা আছে যে প্রথম নাউনটিকে দ্বিতীয়টির কেস ইন অ্যাপোজিশন। আর ম্যাক্সিমাম গ্রামার গুলোতে আছে যে না, দ্বিতীয় নাউনটিকেই বরং প্রথম নাউনটির কেস ইন অ্যাপোজিশন। এখানে আরেকটু সমস্যার বিষয় আছে, কিছু কিছু বইয়ে এই কেস ইন অ্যাপোজিশনের পূর্বে আর্টিকেল জি ব্যবহার করেছে, আবার অনেকেই বলেছে না কেস ইন অ্যাপোজিশনের পূর্বে আর্টিকেল জি বসবে।
অনেক বই যুক্তি দিচ্ছে কেসি নেপোজিশন পূর্বে আর্টিকেল টি ইউজ করতে হবে, আবার কোন বই লিখছে না কেসি নেপোজিশন পূর্বে কোনো আর্টিকেলই বসবে না। এই জন্য কিন্তু আমি এখানে আর্টিকেল বসে। আর সেলফিসি কিন্তু বলছে যে প্রথম নাউন থেকে দ্বিতীয় কেসি নেপোজিশন বলে, আর আমি এখানে বললাম যে না, দ্বিতীয় নাউন থেকেই বরং প্রথম থেকে কেসি নেপোজিশন। যেমন ধরো করিম, তাহলে ক্যাপিটাল অফ বাংলাদেশ ডাক। হেডমাস্টার of our school is an honest man. আমাদের বিদ্যালয়ের শিক্ষক হেডমাস্টার করিম, তিনি একজন সৎ মানুষ। তাহলে এই হেডমাস্টার শব্দটা হলো এই করিমের কেজি নেপোজিশন। কিন্তু কোন বই এখানে আর্টিকেল ডি ব্যবহার করতে, করিম দা হেডমাস্টার অফ our school, আর আমি সেটা আর্টিকেল দিলাম। তো এটা তোমাদের ইচ্ছা দিলেও হবে না। এখানে হেডমাস্টার অফ আওয়ার স্কুল পর্যন্ত প্রথম আমি নাউনটাকে শুধু ধরব, বাকিটুকু যদি নাউন যখন পাশাপাশি বলবে তখন এই দ্বিতীয় নাউনটিকে তখন তার কেজি নেপোজিশন করবে। উপাধিবাচক শব্দটুকু মানে সাবজেক্টের যে হেডওয়ার্ড আছে, যে মূল অংশ আছে, এই হেডওয়ার্ডটাকে আমি ধরবো। তাহলে আমরা দেখলাম যে আসলো নমিনেটিভ কেস, সেই নমিনেটিভ কেস থেকে 4টা ক্লাসিফিকেশন আসলো। এক হলো তোমার ভকেটিভ কেস বা সম্বোধন পদ, আরেকটা আসলে হলো তোমার কমপ্লিমেন্টারি নমিনেটিভ, আরেকটা হলো তোমার নমিনেটিভ অ্যাবসলিউট, আরেকটা ক্লাসিফিকেশন আসলো কেসের অ্যাপোজিশন। কি বলেন কিছু বলেন না স্যার? কি বুঝলেন? স্যার যে দ্বিতীয় নম্বর, স্যার একটা কথা বলি স্যার, আপনার কথাটা স্যার শোনা যাইতেছে না ভালো মতো। কে ডিস্টার্ব করে? আমাদের নেটে ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, নেট প্রবলেম। নেট প্রবলেম? আমাদের স্যার ঠিক আছে। 25 তারিখে স্যার আপনারা যে আমাদের পরীক্ষা নেবেন না স্যার 25 তারিখে, স্যার সেটা সিলেবাস স্যার কিভাবে নিব? কেন সিলেবাস তো তোমার নেটে যেখানে ভিডিও ক্লাস ইন্টারনেটে আপলোড করা হয় সাইডে সেখানে তো তোমার সিলেবাস আপলোড করা হয়। মানে ফেসবুকে স্যার ফেসবুকে যে স্যার আপনারা স্যার পোস্ট করছিলেন না যে 25 তারিখে পরীক্ষা হবে, আর সিলেবাসে ডেসক্রিপশনে বলে দেয়া ছিল, দুটা ভাই। নেট মনে হয় প্রবলেম গো, বোঝা যাচ্ছে না। স্যার স্যার পরীক্ষা তো স্যার পরীক্ষা 29 তারিখে। স্যার সিলেবাস দিয়েছিলেন যে লেসন, স্যার স্যার লেসন বেশি দিয়েছিলেন, 37-38 দিয়েছিলেন, কোন লেসন? সিলেবাস উনি হয়তো ওইভাবে খেয়াল করেনি বা ওনার ছাত্র সম্পর্কে হয়তো উনি অতটা খেয়াল করেছিলেন না, যে বলে দিয়ে ফেলেছিলেন যে হয়তো যে 36, 60 থেকে 38 পর্যন্ত এরকম দিয়েছিলেন, তাই না? আর তাহলে ওইটার পরে যে কোশ্চেনটা তোমরা ওই 35 পর্যন্ত লেসন করে তোমরা একটা 35 এর পরে যে স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে এই স্যাম্পল কোশ্চেনগুলো করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে একটু আলোচনা করি ইউজ অফ নমিনেটিভ কেস। এতক্ষণ পর্যন্ত তো আমরা শুধু নমিনেটিভ কেসের ক্ষেত্রে ক্লাসিফিকেশন গুলো দেখলাম, এখন দেখি এগুলো আসলে কোথায় বসে। তাহলে এখন আমরা দেখবো নমিনেটিভ কেস, নমিনেটিভ কেসের ব্যবহার। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি নরমালি বাক্যের শুরুতে সাবজেক্ট বসে বা নমিনেটিভ কেস বসে, মূলত সাবজেক্টকে নমিনেটিভ কেস বলে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যের শুরুতেই বসে। তুমি বললা যে রহিম রাইট আ লেটার, এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্ট বা নমিনেটিভ কেস হলো রহিম। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টটা বাক্যের শুরুতে বসে, তবে একটু ঝামেলা হলো যেসব অ্যাসার্টিভ সেন্টেন্স হেয়ার, দেয়ার, নাও, নতুনা, দি ফলোইং, সো ইত্যাদি দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে প্রথমে অ্যাডভার্ব বসে, তারপরে ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে। আমি যদি তোমাকে এরকম বলি যে নাও ইজ টাইম টু রিড, এখন পড়ার সময়, এখানে নাওটা কিন্তু তোমার সাবজেক্ট নয়, এটা অ্যাডভার্ব, ইজ এটা ভার্ব,
টাইমটা হলো তোমার সাবজেক্ট বা নমিনেটিভ। তাহলে নরমালি আমরা দেখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নটা কি বা গঠন প্রণালীটা কি, স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট বলছে, তারপরে ভার্ব বলছে, তারপর যদি প্রদত্ত সেন্টেন্স অবজেক্ট থাকে সে অবজেক্ট বলছে, অবজেক্টের পরেও যদি অতিরিক্ত অংশ থাকে, এক্সটেনশন থাকে, সেগুলো অবজেক্টের পরে বসবে। আর যদি অবজেক্ট না থেকে অতিরিক্ত অংশ থাকে তাহলে সেগুলোই পরে বসবে। কিন্তু যেসব অ্যাসার্টিভ সেন্টেন্স হেয়ার, দেয়ার, নাও, নতুনা, দি ফলোইং, তো এইসব ওয়ার্ড দিয়ে শুরু হবে, এইসব ওয়ার্ডগুলো পার্সপেক্টিভের দৃষ্টিকোণ থেকে অ্যাড হয়, সেই ক্ষেত্রে শুরুতে অ্যাডভার্ব বলছে, তারপরে ভার্ব বলছে, তারপরে সাবজেক্ট বা নমিনেটিভ কেস। আবার ইন্টারগেটিভ সেন্টেন্সে সাধারণত অক্সিলারি ভার্বের পরেই কিন্তু তোমার কি বসে, সাবজেক্ট বসে বা নমিনেটিভ। সাবজেক্ট। যেমন ধরো তুমি যদি এরকম লেখো যে ইজ হি রাইটিং আ লেটার, তাহলে এখানে হিটাই হলো তোমার সাবজেক্ট। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তবুও তোমার অবজেক্টের পরে, এই অক্সিলারি ভার্বের পরে। ধরো whom do you love more, তুমি কাকে অধিক ভালোবাসো, এই ক্ষেত্রে সাবজেক্ট বা নমিনেটিভ কেস কি ইউ। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট ইউ পূজ্য থাকে। আমরা যখন বলি যে ডু দা ওয়ার্ক, কাজটি করো, ডু দা ওয়ার্ক, এই বাক্যের সাবজেক্ট নেই, নাই মানে এখানে সাবজেক্ট ইউ পূজ্য আছে। সাবজেক্ট ইউ কি আছে, পূজ্য। অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত মে এর পর সাবজেক্ট বসে। আমরা বলি যে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, এখানে সাবজেক্ট বা নমিনেটিভ কেস কি আল্লাহ। আবার এই অবজেক্টিভ সেন্টেন্সে কখনো কখনো কিন্তু তোমার সাবজেক্ট ও ভার্ব বুঝতে থাকে, কখনো তার সাবজেক্ট পড়ে যায়। তুমি যদি এরকম দাও যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী, এখানে এই যে আওয়ার প্রেসিডেন্ট হলো তোমার সাবজেক্ট বা নমিনেটিভ, এটা কিন্তু বাক্যের শেষে দিয়ে বসে। আবার কখনো জোর বোঝানোর জন্য বাক্যের শেষে এমনি বসে। আমি এরকম দিলাম হেয়ার গোজ দ্য শিপ, এই যে তোর যা, এরকম ক্ষেত্রে তোমার বাক্যের শেষে দিয়ে বসবে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে ভালো করে, আশা করি এটি এমনি পারো। যাই হোক, আমরা আলোচনা করলাম হইলো তোমার কি নমিনেটিভ কেস। এখন আমরা একটু আলোচনা করি হইলো অবজেক্টিভ। দুইটি নিয়ে আজকে আলোচনা করে অন্য কিছু করতে দেবে, একবার এতগুলো আলোচনা করলে মাথায় বোঝা যায়। এখন অবজেক্টিভ কেস বা অবজেক্ট 2 নাম্বার ক্লাসিফিকেশন, অবজেক্টিভ কেস। মূলত সাবজেক্ট যাকে আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পাদন করে তাকে অবজেক্টিভ কেস বা অবজেক্ট বলে। তবে তোমাদের একটু কন্ট্রাডিকশন চলে আসবে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে। আমি যদি বলি যে আই ইট রাইস, আমি খাই, আমি কি খাই, আমার এই খাওয়া কাজটা রাইসের উপর পড়ে, এই রাইস হলো তোমার এখানে অবজেক্ট। তাহলে সাবজেক্ট যাকে আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পাদন করে অথবা সাবজেক্টের কাজ যার উপরে ক্রিয়া করে তার নাম হলো অবজেক্টিভ কেস বা অবজেক্ট। এখন তোমাদের একটু সমস্যা হবে কোনটা অবজেক্ট এবং কোনটা কমপ্লিমেন্ট। তুমি যদি বলো যে ইট ইজ এ বুক, এই হয় একটি বই, এইখানে এ বুকটা হলো কমপ্লিমেন্ট, নট অবজেক্ট। কিন্তু তুমি বললা যে আই রিড, আমি পড়ি, সরাসরি কাজ করে বুঝেছি, আমি কি পড়ি, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এই ক্ষেত্রে এই বুকটা হলো তোমার অবজেক্ট। তুমি বললা যে দিস ইজ ফিশ, এই হয় মাছ, দেখো এখানে কোনো ক্রিয়ার কাজ হয় তো স্যার একটু সরেন। আর তুমি যখন বলবা আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি, তখন হলো তোমার ওইটা অবজেক্ট। যেমন ধরো এরকম লেখা আছে যে দিস ইজ ফিশ,
এখানে কোনো ক্রিয়া কাজ নয়, তো এটা হলো কমপ্লিমেন্ট। কিন্তু তুমি যখনই বলবা আই উইল ক্যাচ ফিশ, আমি মাছ স্যার এটা প্রত্যক্ষভাবে এইবার ক্রিয়ার হলো কাজ তোমার করতে হবে, মানে কমপ্লিমেন্ট। সাবজেক্টের কাজ যার উপরে পতিত হয় বা সাবজেক্ট যাকে আশ্রয় করে ক্রিয়ার কাজ সম্পাদন করে তার নাম হলো অবজেক্টিভ কেস বা অবজেক্ট। তাহলে কমপ্লিমেন্ট এবং অবজেক্ট এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখি এই অবজেক্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। অবজেক্ট প্রধানত হলো তোমার দু প্রকার। এক নাম্বার হইল বা এ নাম্বার অ্যাকাডেটিভ বা ডিরেক্ট অবজেক্ট, ওকে, ইনডিরেক্ট। যাকে আমরা সাধারণত বলি বস্তুবাচক কর্ম। আরেকটা হলো তোমার বা ইনডিরেক্ট অবজেক্ট, যাকে বলি ব্যক্তিবাচক কর্ম। সেন্টেন্সে ব্যবহৃত বস্তুবাচক অবজেক্টকে বলা হয় অ্যাকাডেটিভ বা ডেটিভ ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ডেটিভ বা ইনডিরেক্ট অবজেক্ট। যেমন ধরো হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছে। এই মিটা হলো তোমার ইনডিরেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট, আর এ বুকটা হলো তোমার ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট। সেন্টেন্সে ব্যবহৃত ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আর এছাড়াও কিছু কিছু অবজেক্ট আছে যেগুলো আমাদেরকে একটু ভালো করে খেয়াল করতে হয়। এগুলোর মধ্যে দিই ইয়েস, হ্যাঁ স্যার। জি স্যার। আরো কিছু অবজেক্ট আছে যেগুলো নিয়ে আমি এখন আলোচনা করি। ধরো একটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ, এই ফ্যাক্টিটিভ অবজেক্ট কি? ফ্যাক্টরি ভার্বের অবজেক্ট। ফ্যাক্টিটিভ ভার্বের পরে যে অবজেক্ট থাকে তার নাম হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। এখন প্রশ্ন হলো ফ্যাক্টিটিভ ভার্বই মানে এমন কিছু ট্রান্সিটিভ ভার্ব আছে যেসব ভার্বের পরে অবজেক্ট দেওয়ার পরও পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে, তার পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরো কোনো ওয়ার্ডের প্রয়োজন হচ্ছে। এই ক্ষেত্রে যে অতিরিক্ত ওয়ার্ডটা বসে সেটার নামে হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন তুমি যদি বলো যে উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে বানাইলাম। আচ্ছা দেখো, উই সাবজেক্ট, মেড ভার্ব, হিম অবজেক্ট। সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট থাকা সত্ত্বেও এই সেন্টেন্সে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না। এর পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য তুমি যখন বলবা উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানাইলাম, তখন এই ক্যাপ্টেনটার নাম হলো তোমার ফ্যাক্টিটিভ অবজেক্ট বা টাইটেল অবজেক্ট। আর এই ক্ষেত্রে যে প্রিন্সিপাল ভার্বটা আছে এটার নাম হলো ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে? যেমন ধরো উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানাইলাম, তাহলে চেয়ারম্যানটা হলো তোমার ফ্যাক্টিটিভ অবজেক্ট। আর এই ক্ষেত্রে ইলেক্টেড এই শব্দটা হলো তোমার ফ্যাক্টিটিভ ভার্ব। তাহলে আমরা দেখবো যেসব ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না, তার পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য আরো একটি নাউনের প্রয়োজন হচ্ছে বা অবজেক্টের প্রয়োজন হচ্ছে, এইটার নাম হলো তোমার ফ্যাক্টিটিভ অবজেক্ট। আর এই ফ্যাক্টিটিভ অবজেক্ট গুলো কিন্তু তুমি যখন প্যাসিভ ভয়েস করবা তখন কিন্তু কখনোই এরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না, যে অবজেক্ট আছে অবজেক্ট রূপেই থেকে যাবে। আরেকটা ক্লাসিফিকেশন আসো, আরেকটা নাম হলো কগনেট অবজেক্ট। এখন কগনেট অবজেক্ট কি? মানে সমধাতুক কর্ম। কগনেট অবজেক্ট, এই কগনেট অবজেক্ট সমধাতুক কর্ম। কিছু কিছু ক্ষেত্রে দেখবা
সাবজেক্টের পরে ভার্ব এবং অবজেক্ট একই জাতীয় শব্দ, হয়তো টেন্সগত কারণে ভার্বের একটু রূপের চেঞ্জ হতে পারে। যেমন আমি যদি প্রেজেন্ট টেন্সে লিখি আই ড্রিম আ ড্রিম, আমি একটি স্বপ্ন দেখি, তাহলে এই ড্রিমটা হলো ভার্ব আর এই পরের ড্রিমটা হলো অবজেক্ট। তুমি যদি পাস্ট টেন্সে লেখো তাহলে আই ড্রিমড এ ড্রিম, আমি একটি স্বপ্ন দেখেছি। তুমি যদি ফিউচার টেন্সে লেখো তুমি লিখবা আই উইল ড্রিম এ ড্রিম, আমি একটি স্বপ্ন দেখব। যে ক্ষেত্রে আমরা দেখবো ভার্ব এবং অবজেক্ট একই জাতীয় শব্দ, সেই ক্ষেত্রে এই ভার্বটার নাম হলো কগনেট ভার্ব। এটাকে বলা হবে কগনেট ভার্ব আর এইটাকে বলা হবে কগনেট অবজেক্ট। এখন তুমি এটার চেহারা চেঞ্জ করার জন্য তুমি আরো বড় করে লেখলা, যেমন এরকম লেখলা যে আই slept a sound sleep last night, গত রাতে আমি গভীর ঘুম ঘুমিয়েছিলাম। তাহলে এ সাউন্ড স্লিপ, এই পুরাটার নাম হলো তোমার কগনেট অবজেক্ট। এখানে মূলত অবজেক্ট এইটুকু, আর এটার নাম হলো তোমার কগনেট ভার্ব, আর এটা হলো কগনেট অবজেক্ট। তাহলে যে ক্ষেত্রে দেখবা যে ভার্ব এবং অবজেক্ট একই জাতীয় শব্দ, মানে যেমন হি ran a race, he fought a fight, এই জাতীয় যত শব্দ আছে এগুলোর নাম হলো তোমার কি কগনেট ভার্ব, সরি কগনেট অবজেক্ট। স্যার মুছেন না। মুসেন স্যার। দাঁড়াও স্যার আরেকটু। আচ্ছা আচ্ছা লিখুন। স্যার এবার মুছেন। এরপর আমরা দেখি অ্যাডভার্বিয়াল অবজেক্ট। অ্যাডভার্বিয়াল অবজেক্ট কোনগুলো? ভার্বের পরে কোনো অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অ্যাডভার্ব গুলোই যেন অবজেক্টের জায়গা দখল করেছে। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে যখন সরাসরি অ্যাডভার্ব বসতেছে বা অ্যাডভার্ব প্লেস বসতেছে, স্থানবাচক শব্দ বসতেছে, তখন সেটাকে আমরা কি বলি কি অ্যাডভার্ব বলে। যেমন ধরো হি গোজ হোম, সে বাড়ি যায়। কোথায় যায়? বাড়ি যায়। এই হোমটাকে মূলত অ্যাডভার্ব প্লেস বলা হয়। তাহলে এটা যদিও অ্যাডভার্ব, কিন্তু এখানে অবজেক্টের জায়গা দখল করতে বিদায় এটার নাম হলো তোমার অ্যাডভার্বিয়াল অবজেক্ট। ঠিক আছে, যখন কোন স্থানকে বোঝায় কোন সময়, অর্থাৎ একটা অ্যাডভার্ব যখন অবজেক্টের জায়গা দখল করে নেয় তখন তাদেরকে আমরা বলবো কি অ্যাডভার্বিয়াল। আচ্ছা, আবার আরেকটা আছে তোমার কি রিফ্লেক্সিভ অবজেক্ট। মাত্র এত ব্যাপক বিশ্লেষণের দরকার নেই, তবুও আজকে এটা পর্যন্ত শেষ দিব, তাই আলোচনা করতেছি। রিফ্লেক্সিভ অবজেক্ট কি? ওই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের পরে, মানে ভার্বের পরে যে অবজেক্টটা বসে। যেমন ধরো তুমি বললা হি কিল্ড হিমসেলফ, এই হিমসেলফ কে বলা হবে রিফ্লেক্সিভ অবজেক্ট, আর এই ক্ষেত্রে কিল্ড এটাকে বলা হবে রিফ্লেক্সিভ ভার্ব, আর এটা হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। যেসব প্রিন্সিপাল ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে বসে ওই ভার্বগুলোকে কিন্তু রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়, আর এই অবজেক্টটাকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। আরেকটা অবজেক্ট নিয়ে আলোচনা করি, তাহলে এই অবজেক্টের পর্ব শেষ হবে। আরেকটা হলো তোমার ইথিক্যাল ডেটিভ বা ডেটিভ অফ ইন্টারেস্ট। মাথায় থেকে স্যার কিছু ঢুকছে না। না, এটা এত গভীর আলোচনার আসলে দরকার নাই। ইথিক্যাল ডেটিভ বা ডেটিভ অফ ইন্টারেস্ট। সহজ বুদ্ধি হইলো দেখবা যে অনেক সময় আমরা যখন ভয়েস চেঞ্জ করছি তখন দেখবা যে কোনো কোনো সময় ব্যক্তিবাচক অবজেক্টের পূর্বে প্রিপোজিশন হচ্ছে। এই যে উচ্চ প্রিপোজিশন যুক্ত যে অবজেক্ট আছে এই অবজেক্টের নাম হলো তোমার ডেটিভ অফ ইন্টারেস্ট বা ইথিক্যাল ডেটিভ। যেমন ধরো শি প্লাস মি এ রোজ, সে আমার জন্য একটি গোলাপ তুলি। কিন্তু বাংলা করো শি প্লাস সে উঠালো মি আমাকে, সে আমাকে উঠালো একটি গোলাপ। আসলে বাক্যটা কি আমাকে উঠালো একটি গোলাপ না আমার জন্য একটি গোলাপ উঠালো? আমার জন্য একটু আমার জন্য। তাহলে এই মি এর পরে দেখো প্রিপোজিশন সাইলেন্ট আছে। এই ক্ষেত্রে এই মিটাকে তুমি বলবা ডেটিভ অফ ইন্টারেস্ট বা ইথিক্যাল ডেটিভ।
যেমন ধরো আমরা ভয়েসের সবচেয়ে পরিচিত এক্সাম্পল আমরা বলি যে বাই মি এ শার্ট, তাই না? জি স্যার। তোমরা সবাই বলি দেখো বাই মি আমাকে কিনো, বাই মি আমাকে কিনো এ শার্ট একটি শার্ট। আসলে আমাকে কিনো না আমার জন্য কিনো? আমার জন্য। আছে এই যে উদ্যোগ প্রিপোজিশন যুক্ত যে অবজেক্টটা এর নামে হলো তোমার ইথিক্যাল ডেটিভ বা ডেটিভ অফ ইন্টারেস্ট। যাই হোক এগুলো হলো অবজেক্টের ক্লাসিফিকেশন। এখন পর্যায়ে আসবো হলো যে ইউজ অফ অবজেক্টিভ। অবজেক্টিভ ক্ষেত্রে কোথায় বসে? অবজেক্ট সাধারণত ট্রানজিটিভ ভার্ব, প্রিপোজিশন এবং ইনফিনিটিভের পর অবজেক্ট বসে। কোথায়? ট্রানজিটিভ ভার্ব, প্রিপোজিশন এবং ইনফিনিটিভের পর। যেমন হ্যাঁ, ই রিড আ স্টোরি বুক, একটি গল্পের বই পড়ে। এই ক্ষেত্রে এই স্টোরি বুক এই ট্রানজিটিভ ভার্বের পরে বসছে, এটা হলো অবজেক্টিভ কেস বা প্রিপোজিশনের পরে। যেমন ধরো হি ইজ বা ডু নট লাফ এট দ্য পোস্ট, এরকম দিলাম যে ডু নট লাফ এট দ্য পোস্ট, দরিদ্রকে উপহাস করিও না বা ঘৃণার চোখে দেখো না। প্রিপোজিশনের পরে। ইনফিনিটিভের পরে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, এই টু ডুটা হলো ইনফিনিটিভ, তারপরেটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট কোথায় বসে? অবজেক্ট বসে ট্রানজিটিভ ভার্ব, প্রিপোজিশন এবং ইনফিনিটিভের পরে। এইসব ক্ষেত্রগুলোতে তোমার অবজেক্ট ব্যবহৃত হয়। এর চেয়ে বেশি আলোচনা করলে মনে হয় মাথার আর কিছু ঢুকবে না, কারণ ব্যাপক আলোচনা করা হয়। আই স্যার জি স্যার। আজকে এগুলো নিয়ে আর আলোচনা করবো না। আর একটা ক্লাসিফিকেশন তোমার বাদ হলো, সেটা হলো পসেসিভ কেস। ওই পসেসিভ কেস আরো বড়। এখানে আমাকে দেখাইতে হবে যে আসলে কোথায় অ্যাপোস্ট্রোফ বসে, কোথায় অ্যাপোস্ট্রোফ এস বসে, কিভাবে পসেসিভ কেস গঠন করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে। আমার মনে থাকবে যে কেস পরে। তাহলে তোমরা এগুলো একটু ভালো করে দেখবে এবং স্যার আবার কবে ক্লাস? আগামী সোমবার, একেবারে সোমবার। আবার এই যে মাঝখানে ভিডিও ক্লাস হচ্ছে মঙ্গলবার আছে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। সারাদার আবার